আমার এই স্লাইডটা দিকে খেয়াল করো, আমি একজন বিজ্ঞানীর ছবি এখানে দেখাচ্ছি। নিশ্চয় বিজ্ঞানীরা বলতে পারবেন, নিচে নাম লেখা আছে। বিজ্ঞানীরা হচ্ছে এই সর্বকালে সর্বসেরা বিজ্ঞানী যাকে বলা হয়, সর্বকালে সর্বসেরা বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে কি বিজ্ঞানী আইনস্টাইন। এবং মডার্ন ফিজিক্স বলেন, অ্যাপ্লাইড ফিজিক্স বলেন এবং আধুনিক পদার্থ আধুনিক বিশ্ব বলো, যার আবিষ্কারের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, তিনি হচ্ছে এই মহান বিজ্ঞানী আইনস্টাইন। তাহলে এই বিজ্ঞানীর ছবিটা দেখানোর উদ্দেশ্যটা কি? আমার এই স্লাইডে যে আমি বিজ্ঞানীদের ছবিটা দেখাচ্ছি, তাহলে এটা উদ্দেশ্যটা কি? তাহলে নিশ্চয় ধরতে পেরেছো তোমরা। আমরা পড়বো আজকে কোন চ্যাপ্টার? আমরা আজকে পড়বো আধুনিক পদার্থবিজ্ঞান। যেহেতু বললাম কি আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে এই বিজ্ঞানী আইনস্টাইন, তাহলে আমরা পড়বো আধুনিক পদার্থবিজ্ঞান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়টার নাম কি? আধুনিক পদার্থবিজ্ঞান। এই আধুনিক পদার্থবিজ্ঞানকে আমি অন্যান্য প্রতিবারের মতো চ্যাপ্টারগুলোকে যেভাবে ভাগ করি, কয়েকটা ধাপে ভাগ করি, এটাকে ঠিক দুইটা ভাগে ধাপে আমরা ভাগ করে নিব। প্রথম ধাপটার নাম হচ্ছে কি আপেক্ষিকতা। প্রথম ধাপটার নাম খেয়াল করো এবং খাতা কলম রেডি রাখো এবং নোট করা শুরু করো। প্রথম ধাপটার নাম হচ্ছে কি আপেক্ষিকতা এবং দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে কি ইলেকট্রন ও ফোটন। আমি নাম দিলাম কি ইলেকট্রন ও ফোটন। তাহলে আমি কি বললাম? আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা, আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা। এবং এই চ্যাপ্টারটাকে আমি প্রতিবারের মতো যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে কয়েকটা ভাগে ভাগ করে নিই, ঠিক একইভাবে আমি এই চ্যাপ্টারটাকেও দুইটা ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটার নাম দিলাম আপেক্ষিকতা, দ্বিতীয় ভাগটার নাম দিলাম ইলেকট্রন ও ফোটন। তাহলে আজকে আমরা শুরু করব প্রথম ধাপ নিয়ে আলোচনা। প্রথম ধাপের আলোচনা আপেক্ষিকতা। আচ্ছা, তাহলে এই পার্টটা, আজকের লেকচারটা যদি তুমি ভালো মতো দেখো বা ভালো মতো করো, প্র্যাকটিস করো, তাহলে এটার শেষে তুমি কি কি জানতে পারবে। অর্থাৎ এই পার্ট শেষে একজন শিক্ষার্থীরা কি কি জানতে পারবে বা শিক্ষণফল যাকে বলা হয়। অর্থাৎ আমার আজকের পাঠের শিক্ষণফলটা কি? প্রথম শিক্ষণফল হচ্ছে কি আপেক্ষিকতা ও আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য তুমি ব্যাখ্যা করতে পারবে। কি বললাম? আপেক্ষিকতা এবং আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য তুমি ব্যাখ্যা করতে পারবা। নাম্বার 2, প্রসঙ্গ কাঠামো কি সেটা তুমি ব্যাখ্যা করতে পারবা। নাম্বার 3, গ্যালিলিও ও লরেন্স রূপান্তর সমীকরণ সম্পর্কে তুমি জানতে পারবা বা বলতে পারবা বা বুঝতে পারবা। কি বললাম? গ্যালিলিও ও লরেন্স রূপান্তর সমীকরণ সম্পর্কে জানতে পারবা এবং ব্যাখ্যা করতে পারবা বা সমীকরণ সম্পর্কে তুমি ধারণা পাবা। নাম্বার 4, 4 নাম্বার খেয়াল করো, 3টা পয়েন্ট লিখছি এখানে আমি। কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন ও ভরের আপেক্ষিকতা ব্যাখ্যা করতে পারবা। তাহলে কি কি বললাম? কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন ও ভরের আপেক্ষিকতা ব্যাখ্যা করতে পারবা। তাহলে নিশ্চয়ই শিক্ষণফল থেকে বুঝতে পারছো যে আজকের টপিক্সটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক্স। এবং টপিক্স লেকচার শুরু করার আগেই, অর্থাৎ মূল পাঠে যাওয়ার আগে আমি বলে দিই, এখান থেকে কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চেন একটা থাকে। একটা বোর্ড কোয়েশ্চেন সম্পূর্ণ আলাদাভাবে একটা বোর্ড কোয়েশ্চেন হয়ে থাকে। সেই জন্য এই চ্যাপ্টারটা পদার্থবিজ্ঞানের অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ভালো মতো যদি করতে পারো, তাহলে তুমি এখান থেকে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। প্রথম কি বললাম? আপেক্ষিকতা। তাহলে আমাকে এই চ্যাপ্টারের শুরুতে জানতে হচ্ছে আপেক্ষিকতা কি। এটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ার পড়ে আসছি। তারপরে একটু স্মরণ করে দিই আপেক্ষিকতা কি, সংজ্ঞাটা কি, তারপর আমি বুঝাচ্ছি। সংজ্ঞাটা কি লিখলাম খেয়াল করো। কোন বিষয় অন্য কিছু সাপেক্ষে বিবেচিত হওয়ার নামই আপেক্ষিকতা। কথাটা অর্থ কি? কোন বিষয় অন্য কিছু সাপেক্ষে বিবেচিত হওয়ার নামই আপেক্ষিকতা। মনে করো আমি দাঁড়িয়ে আছি, তুমি দৌড়ে যাচ্ছ, তাহলে আমার সাপেক্ষে তুমি কি গতিশীল, ঠিক কিনা? আবার তুমি দৌড়ে যাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি, তোমার সাপেক্ষে আমি কি স্থির। তাহলে আমাদেরকে দুইজনের গতিটা বর্ণনা করার জন্য, আমরা যে দুইজনের মধ্যে কে স্থির বা কে গতিতে আছে তা বর্ণনা করার জন্য আমাদের দুজনের অবস্থানকে বা দুজনের গতিকে কি করছি? তুলনা করছি। এই মহাবিশ্বে কোনো কিছু তুলনা করার জন্য যে কোনো দুইটা সাপেক্ষ, অর্থাৎ একটা আর একটা সাপেক্ষে তোমাকে তুলনা করতে হবে। এককভাবে তুমি কোনো কিছু তুলনা করতে পারবা না। আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার বাসার দূরত্ব কত, বা তোমাকে যদি প্রশ্ন করি তোমার কলেজের দূরত্ব কত, তুমি কি আনসার দিতে পারবা?
না, তোমাকে আমাকে একটা জায়গা মেনশন করতে হবে। আমি যদি তোমাকে বলি আমাদের কলেজ থেকে অর্থাৎ মহিলা কলেজ থেকে তোমার বাসার দূরত্ব কত, তখন তুমি কি করতে পারবা, এটা বলতে পারবা। তাহলে কি একটার সাপেক্ষে আমি আরেকটার সাথে তুলনা করছি। এই যে কোনো বিষয় অন্য কিছু সাপেক্ষে বিবেচিত করা হওয়ার নামই হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব অনুসারে পরম গতি নিরর্থক, সব গতি আপেক্ষিক। অর্থাৎ পরম গতি বলতে পারো, এখানে আবার বলতে পারো পরম স্থিতি। পরম গতি বা পরম স্থিতি, আমরা মনে করি আমরা বসে আছি কিন্তু আমরা স্থির। মনে করো তুমি কোনো একটা জায়গায় বসে আছো, তুমি পরম স্থির নয়। কেন স্থির নয়? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক কিনা? প্রত্যেকটা গ্রহ নক্ষত্র সবগুলো একটা আরেকটা সাপেক্ষে ঘূর্ণায়মান। তো পৃথিবী যে ঘুরছে, তোমাকে ছাড়া কি ঘুরছে? তুমি কি পৃথিবী থেকে পৃথিবীর উপর পৃথিবীর কাছে আসো না? তোমাকে নিয়ে পৃথিবী ঘুরছে না, তা তুমিও তো পরম স্থির না। তা তোমারও তো একটা গতি আছে, কিন্তু তুমি অনুভব করতে পারছো না। কেন অনুভব করতে পারছো না? কারণটা হচ্ছে তোমার ভরের তুলনায়, পৃথিবীর ভরের তুলনায় তোমার ভরটা নগণ্য। যেমন একটা হাতির পিঠে যদি একটা পিঁপড়া হাঁটে, হাতি কি বুঝতে পারবে? হাতি বুঝতে পারবে না। বা হাতি যদি নড়াচড়া করে, পিঁপড়া কিন্তু কিচ্ছু হবে না, পিঁপড়াটা পড়ে যাবে না। কারণ কেন? হাতির ভরের তুলনায় পিঁপড়া ভরটা নগণ্য। ঠিক সেম, তুমি যে বসে আছো, তোমার মনে হচ্ছে তুমি বসে আছো, কিন্তু পৃথিবী তো ঘুরছে সূর্যের চারিদিকে। তাহলে পৃথিবীর সাথে তুমিও ঘূর্ণায়মান। চিহ্ন বলা হচ্ছে কি আপেক্ষিকতা বিশেষ তথ্য অনুসারে পরম গতি নিরর্থক, সব গতি কি আপেক্ষিক। তাহলে আমরা কি শিখলাম? আপেক্ষিকতা কি। আমি আবার বলছি, খাতা কলম রেডি রাখো এবং নোটগুলো করে ফেলো। কি বললাম? আপেক্ষিকতা কি? কোন বিষয় অন্য কিছু সাপেক্ষে বিবেচিত হওয়ার নামই আপেক্ষিকতা। আপেক্ষিকতার বিশেষ তথ্য অনুসারে পরম গতি নিরর্থক, সব গতি আপেক্ষিক। আচ্ছা, এখন আসো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা কি? আমি যে একটু আগে বললাম তোমার বাসার দূরত্ব কত এবং মহিলা কলেজ থেকে তোমার বাসার দূরত্ব কত, তাহলে একটার সাপেক্ষে তুমি আরেকটাকে তুলনা করছো না? বা কোনো গতির বর্ণনা করার জন্য তোমাকে আরেকটা সাহায্য নিতে হচ্ছে না? মনে করো আমি বললাম একটু আগে, একটু উদাহরণ দিলাম, আমি দাঁড়িয়ে আছি, তুমি দৌড়াচ্ছ। আমি যে দাঁড়িয়ে আছি তার আমার একটা প্রসঙ্গ কাঠামো না? আমি একটা কি প্রসঙ্গ কাঠামো, আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ থাকবে। তুমি যে দৌড়াচ্ছ, তোমার দৌড়ান্ত অবস্থায় অর্থাৎ তুমি যে দৌড়াচ্ছ এই অবস্থায় তোমার একটা প্রসঙ্গ, একটা কাঠামো থাকবে। তার মানে কি? সংখ্যাটা কি? কোন বস্তুর গতি বর্ণনার জন্য দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক বিবেচনা করা হয়। কি বললাম? কোন বস্তুর গতি বর্ণনার জন্য দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক বিবেচনা করা হয় এবং যার সাহায্যে বস্তুটির গতি বর্ণনা করা হয়, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তার মানে আমি একটু আগে আবার উদাহরণটা দিলাম। কি বললাম? আমি দাঁড়িয়ে আছি, তুমি দৌড়াচ্ছ। তাহলে আমার সাপেক্ষে তুমি হচ্ছে গতিশীল। তা তোমার গতিটা বর্ণনা করছে কে? আমি। আমার সাপেক্ষে, তাহলে কি আমার সাপেক্ষে আমি একটা প্রসঙ্গ কাঠামো। সেটা বলছে কি কোনো বস্তুর গতি বর্ণনা করার জন্য দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক বিবেচনা করা হয় এবং অর্থাৎ যার সাহায্যে, শুধু কথা লাস্ট লাইনটা খেয়াল করো, যার সাহায্যে একটা বস্তুর গতি বর্ণনা করা যায় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যার সাহায্যে, অর্থাৎ আমার সাপেক্ষে তোমার গতি বর্ণনা করছি, তাহলে এটা কি হবে? আমি হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো কি বললাম? সহজভাবে বলে যার সাহায্যে কোনো বস্তুর গতি বর্ণনা করা যায় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এখন আসা যাক প্রসঙ্গ কাঠামো কয় প্রকার। দেখো, প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার, জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আবার বলি, জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আসা যাক জড় প্রসঙ্গ কাঠামো কি। যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয়, খেয়াল করো, নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয়, সে সকল প্রসঙ্গ কাঠামোকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। নিউটনের গতিসূত্র আমরা আগেও জানি, অর্থাৎ যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো প্রযোজ্য হবে সে সকল প্রসঙ্গ কাঠামোকে বলা হবে জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি নিউটনের গতিসূত্রগুলো প্রয়োজন না হয়, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। সেই বললাম কি, যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয় না সেই সকল প্রসঙ্গ কাঠামোকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো। তার এই স্লাইডটার মধ্যে আমি কি কি শিখলাম?
আপেক্ষিকতা কি শিখলাম, প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝে শিখলাম, বা প্রসঙ্গ কাঠামো সংজ্ঞা শিখলাম, প্রসঙ্গ কাঠামো কয় প্রকার তাও জানলাম, প্রসঙ্গ কাঠামো কয় প্রকার মধ্যে আমরা জড় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা কি শিখলাম, এবং অজড় প্রসঙ্গ কাঠামো কি তাও আমরা জানতে পারলাম। ঠিক আছে, এখন আসা যাক আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। আপেক্ষিকতার কি বললাম, মৌলিক স্বীকার্য। দুইটা স্বীকার্য আছে। প্রথম স্বীকার্য খেয়াল করো, জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহের গাণিতিক রূপ, এখানে কাঠামো দুইবার হয়ে গেল, তারপর বলি জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহের গাণিতিক রূপ অভিন্ন থাকবে। কি বললাম, জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহের গাণিতিক রূপ অভিন্ন থাকবে। পরের লাইনটা পড়ি, তাহলে আরো ক্লিয়ার হবে। অন্যভাবে বলা যায়, পরস্পরের সাথে সমবেগে গতিশীল বা ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ একই রূপ সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। কি বললাম, পরস্পরের সাথে, লাস্টের লাইনটা খেয়াল করো, পরস্পরের সাথে সমবেগে গতিশীল বা ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ একই রূপ সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। মনে করো আমাদের লোকাল ট্রেন না, মনে করো একটা ট্রেন যাচ্ছে বা একটা গাড়ি যাচ্ছে সমবেগে, সাধারণত আমাদের বাংলাদেশে হয় না, বললাম তারপর উদাহরণ হিসেবে বললাম, মনে করো একটা গাড়ি যাচ্ছে সমবেগে বা একটা ট্রেন যাচ্ছে সমবেগে, ওই ট্রেনের একটা কামরার মধ্যে তুমি বসে আছো, তুমি ট্রেনের কামরার ভিতর বসে বাইরের দিকে না তাকালে ভিতরে পদার্থবিজ্ঞানের কোনো পরীক্ষার মাধ্যমেই তুমি প্রমাণ করতে পারবে না তুমি গতিশীল। কেন, তুমি স্থির অবস্থায় ট্রেন থেকে নেমে স্থির অবস্থায় যে এক্সপেরিমেন্টটা করবা সেটার যে রেজাল্টটা পাবা, সমবেগে গতিশীল কাঠামোতে কি হবে, একই রেজাল্টটা পাবা। সেই জন্য বলছে কি, জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো গাণিতিক রূপ অভিন্ন থাকে। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে কি প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য, আমি বললাম আপেক্ষিকতার দুইটা স্বীকার্য, মৌলিক স্বীকার্য আছে। শূন্য স্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা সমান থাকে। এই টপিক্সের মধ্যে অর্থাৎ আপেক্ষিকতার মধ্যে শুধু মনে রাখবা একটা জিনিসের স্থির, সেটা অর্থাৎ আইনস্টাইন শুধু বলছেন কি একটা জিনিসকে উনি নির্দিষ্ট করে রাখছেন অর্থাৎ ধ্রুবরাজ হিসেবে ধরে রাখছেন, সেটা হচ্ছে আলোর বেগ। শূন্য স্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা কিভাবে সমান থাকে। এই বেগ আলোর প্রবাহের দিক, উৎস, পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। তার মানে কি, আলোটা কোন দিক থেকে আসছে, আলোটা কোন সোর্স থেকে সৃষ্টি হলো, আলোটা এখানে পর্যবেক্ষকটা কি গতিশীল না স্থির, সেই বেগের উপর আলোর বেগটা নির্ভর করে না। সেটা বলছে কি, শূন্য স্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সমান থাকে। এই বেগ আলোর প্রবাহের দিক, উৎস ও পর্যবেক্ষকের আপেক্ষিকতার উপর, আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। আমি একটু কথা বলে রাখি, এই দ্বিতীয় স্বীকার্যটাকে বলা হয় আপেক্ষিকতার বিশেষ স্বীকার্য। অনেক সময় আমাদের জ্ঞানমূলক প্রশ্নে দেখা যায় আপেক্ষিকতার বিশেষ স্বীকার্যটা কি। আপেক্ষিকতার বিশেষ স্বীকার্য বলতে আমরা বুঝি দ্বিতীয় স্বীকার্যটাকে, অর্থাৎ শূন্য স্থানে পর্যবেক্ষকের নিকট সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সমান থাকে। এই বেগ কিসের উপর নির্ভর করে না, আলোর প্রবাহের দিক, উৎস এবং পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। তাহলে কি শিখলাম, আপেক্ষিকতা মৌলিক স্বীকার্য। এখন আসো একটা অনুধাবনমূলক প্রশ্ন দিই, ঘূর্ণনশীল কাঠামো প্রসঙ্গ কাঠামো নয়, কেন ব্যাখ্যা করো। কি বললাম, ঘূর্ণনশীল কাঠামো প্রসঙ্গ কাঠামো হতে পারে না, কেন ব্যাখ্যা করো। খেয়াল করো, যে কাঠামোতে জড়তা সূত্র এবং নিউটনের গতিসূত্র, জড়তা সূত্র বলতে বলছে কি বোঝায় কি, নিউটনের প্রথম সূত্র, ঠিক না, একই কথা। জড়তা সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না, তাকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো। আর স্থির কাঠামো, কি বললাম, স্থির কাঠামো ও সমবেগে গতিশীল কাঠামোতে জড়তা সূত্র পালিত হয় বলে এরা জড় কাঠামো। সোজা কথা, যে সকল, তুমি ভেবে লিখতে পারো, ভেবে লিখবে কথা নাই, তুমি আগের সঙ্গে যেভাবে লিখছো ভেবে লিখতে পারো, যে সকল কাঠামোতে জড়তা সূত্র, নিউটন সূত্র প্রযোজ্য হয় তাদেরকে বলা হয় জড় কাঠামো। এভাবে লিখতে পারো সেকেন্ড লাইনটা। আচ্ছা, তৃতীয় লাইন, কোন বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে এর উপর ত্বরণ ক্রিয়া করে। আমি একটু শর্টে লিখছি, অর্থাৎ তুমি চাইলে এটা এই লাইনটাকে আরো অনেক ডিটেলস লিখতে পারো। তো কিভাবে লিখবে ডিটেলসে,
কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, আমরা ফার্স্ট এর উপর আসছি, বস্তুটার ব্যাগের পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? আমরা জানি কি ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। ব্যাগ হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। ব্যাগ বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘূর্ণায়মান থাকে তখন ব্যাগের মান অপরিবর্তিত থাকে, কিন্তু দিকটা কি হচ্ছে? প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেহেতু ব্যাগ একটি ভেক্টর রাশি, মান বা দিক যে কোনো একটি পরিবর্তন হলে আমরা কি বলতে পারি? ব্যাগের পরিবর্তন হয়। আর ব্যাগের পরিবর্তন হলে কি হয়? ত্বরণ সৃষ্টি হয়। সেখানে লিখলাম কি তৃতীয় লাইনটা, কোন বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন এর উপর ত্বরণ ক্রিয়া করে, এর পরের লাইন কেন? ত্বরিত, ত্বরিত। ত্বরিত মানে কি? ত্বরণগ্রস্ত। কোন প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির প্রথম সূত্র, আমি একটু আগে বললাম, নিউটনের গতির প্রথম সূত্র বা জড়তার সূত্র কি হবে না? প্রযোজ্য হবে না। ফলে প্রসঙ্গ কাঠামোটি জড় প্রসঙ্গ হতে পারে না। তাই ঘূর্ণনশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয়। আমি জাস্ট একটা ইনফরমেশন দিলাম, তুমি চাইলে এটাকে আরো একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা। কি বললাম? তাহলে কি বললাম? যেহেতু ত্বরণ সৃষ্টি হয়, ঘূর্ণায়মান একটা বস্তু যখন ঘূর্ণায়মান অবস্থা থাকে তখন এতে ত্বরণ সৃষ্টি হয়। যেহেতু ত্বরণ সৃষ্টি হয়, তাই ত্বরণ সৃষ্টিকারী কোনো প্রসঙ্গ কাঠামোতে কি হবে না? নিউটনের গতির প্রথম সূত্র বা জড়তার সূত্র প্রযোজ্য হবে না। তাই বলা যায় সকল প্রসঙ্গ কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো হতে পারে না। তাই ঘূর্ণনশীল কাঠামো কি বললাম? জড় প্রসঙ্গ কাঠামো নয়। ঘূর্ণনশীল কাঠামো কি হবে না? জড় প্রসঙ্গ কাঠামো নয়। তাহলে এই স্লাইডে আমি আবার বলি, এই স্লাইডটার মধ্যে আমরা কি কি পড়লাম? আপেক্ষিকতা, মৌলিক স্বীকার্য কি পড়লাম, ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামো, ঘূর্ণনশীল কাঠামো প্রসঙ্গ কাঠামো নয় কেন ব্যাখ্যা করো, এই প্রশ্নটা শিখলাম। এবং খুব ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন এখানে আমরা শিখলাম। ঠিক আছে? যেমন এই প্রশ্নটা ঘূর্ণনশীল কাঠামো প্রসঙ্গ কাঠামো নয় কেন, এটা এভাবে না আসে অন্যভাবে বলা যায়। তোমাকে বলতে পারে পৃথিবীর সাথে আটকানো কোনো প্রসঙ্গ কাঠামো কি হতে পারে না? জড় প্রসঙ্গ কাঠামো হতে পারে না, ব্যাখ্যা করো। ঠিক আছে? এভাবে হতে পারে প্রশ্নটা। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখা যাক। আমরা আস্তে আস্তে মূল টপিকসে চলে আসতে একদম। কি বললাম? গ্যালিলিও রূপান্তর সমীকরণ। তা আমাদেরকে আগে জানতে হবে গ্যালিলিও রূপান্তর সমীকরণগুলো কি, অর্থাৎ গ্যালিলিও রূপান্তরের সূত্র, অর্থাৎ গ্যালিলিও রূপান্তর কি, সমীকরণ আমি কি বললাম? গ্যালিলিও রূপান্তরের সূত্রগুলি লিখতে। তাহলে আমাকে জানতে হবে গ্যালিলিও রূপান্তরটা কি। তাহলে কি বললাম? দুটি প্রসঙ্গ কাঠামো সময় ও স্থানাঙ্কের মধ্যে, দুটা প্রসঙ্গ কাঠামোতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ থাকবে, ঠিক, এবং সময় বললাম টি। তো দুটি প্রসঙ্গ কাঠামো সময় ও স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা হয় তাদেরকে গ্যালিলিও রূপান্তর সমীকরণ বলা হয়। এটা কিন্তু আরো একটা নাম আছে, খেয়াল করো। এটাকে বলা হয় নিউটনের রূপান্তর বলা হয়। একে নিউটনের রূপান্তর বলা হয়। কি বললাম? যদি লেখা ক্লিয়ার দেখতে সমস্যা হয় সেই আমি পরে বলতেছি বারবার। দুটি প্রসঙ্গ কাঠামো সময় ও স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা হয় তাদেরকে গ্যালিলিও রূপান্তর বলা হয়। একে নিউটনের রূপান্তর বলা হয়। তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে মনে হয় আমাদের এই জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। মনে করো এটা কি দেখালাম? একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, যার মূল বিন্দু হচ্ছে ও। এই অক্ষটার বা প্রসঙ্গ কাঠামোটার নাম দিলাম আমি এস। খেয়াল করো, এটা একটা প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোর নাম দিলাম আমি এস। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা প্রসঙ্গ কাঠামো যার ত্রিমাত্রিক স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম এবং মূল বিন্দু হচ্ছে ও প্রাইম। এই প্রসঙ্গ কাঠামোটার নাম করে দিলাম এস প্রাইম। তার আমি কি বললাম? খেয়াল করো, আমি চিত্রটা কিন্তু আস্তে আস্তে ড্র করো। আমি যেভাবে বলছি বুঝে বুঝে লিখতে পারলে লিখে ফেলো। তাহলে কি বললাম? মনে করি এস একটা প্রসঙ্গ কাঠামো যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এবং এস প্রাইম একটা প্রসঙ্গ কাঠামো যার স্থানাঙ্ক এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এবং এদের মূল বিন্দু যথাক্রমে ও এবং ও প্রাইম। একটু তো বুঝছি। এখন মনে করলাম এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল এবং এস কাঠামোটা স্থির। তার মানে কি? এস কাঠামোটা স্থির, এস প্রাইম কাঠামোটা ভি বেগে গতিশীল। ওই আমি প্রথম যে উদাহরণটা বললাম, আমি স্থির, আমার কাঠামো হচ্ছে এস, আর তুমি যে গতিশীল তোমার কাঠামোটা হচ্ছে এস প্রাইম। তোমার ব্যাগটা কত? ভি বেগে তুমি গতিশীল। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করলাম একটা বিন্দু নিলাম পি। মনে করো একটা বিন্দু নিলাম পি। ঠিক আছে? পি বিন্দু এক্স অক্ষ হতে, অর্থাৎ এস কাঠামো হতে পি বিন্দুর দূরত্ব মনে করলাম এক্স। এস কাঠামো হতে পি বিন্দুর দূরত্ব মনে করলাম এক্স। ঠিক আছে?
তাহলে যেহেতু এক্স প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল, তাহলে টি সময় পর এস এবং এস প্রাইমের মধ্যবর্তী দূরত্ব কত হবে? বিটি। টি সময় পর এস এবং এস প্রাইমের মধ্যবর্তী দূরত্ব হবে কি? বিটি। এখন পি বিন্দুটা মনে করলাম এস প্রাইম কাঠামো থেকে এক্স প্রাইম দূরত্ব আছে। আবার বলি, পি বিন্দুটা মনে করলাম এস প্রাইম কাঠামো হতে এক্স প্রাইম দূরত্বে আছে। আমি আবার বলি, এখানে আবার এই চিত্রটা কিন্তু আমি এখন পুরো ড্র হয়ে গেল। আমি কি বললাম? এস এবং এস প্রাইম দুটো প্রসঙ্গ কাঠামো। এস কাঠামোটা স্থির, এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল। পি একটা বিন্দু, পি বিন্দুর দূরত্ব হচ্ছে এস কাঠামো থেকে এক্স, এবং টি সময় পর যদি আমার তাহলে এস এবং এস প্রাইমের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ভিটি। এবং এস প্রাইম কাঠামো হতে পি বিন্দুর দূরত্ব মনে করলাম এস এক্স প্রাইম। এই যে বর্ণনাটা বললাম, এটা কিন্তু আমি লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য। কি লিখলাম খেয়াল করো। মনে করি এস ও এস প্রাইম দুটি প্রসঙ্গ কাঠামো। এস প্রাইম কাঠামোটি এস কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুব বেগে গতিশীল। যখন টি সমান, এই লাইনটা একটু গেল, যখন টি সমান 0 অর্থাৎ সময়ের শুরুতে তুমি আর আমি কিন্তু, তুমি শুরু করো নাই, তুমি আর আমি কিন্তু একই বিন্দুতে ছিলাম, তাহলে তোমার মূল বিন্দু এবং আমার মূল বিন্দু একই পয়েন্টে ছিল। তাহলে কি বললাম? টি সমান 0 সময়ে উভয় কাঠামোর মূল বিন্দু ও এবং ও প্রাইম একই অবস্থানে থাকলে টি সময় পর ও প্রাইম বিন্দু ভি2 দূরত্ব অবস্থান করবে, যেটা আমি তোমাকে বর্ণনায় একটু আগে চিত্র আঁকার সময় বললাম। এবং যদি কি বললাম, দেখো, যদি এস কাঠামোর সাপেক্ষে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয়, তাহলে টি সময় পর মনে করলাম ওই বিন্দু স্থানাঙ্ক এস প্রাইম কাঠামো হবে। এস কাঠামোতে এক্স প্রাইম সমান কি হবে? এস প্রাইম কাঠামোতে কি হবে? এক্স প্রাইম সমান কি হবে? এক্স মাইনাস ভিটি। না, চিত্রের দিকে তাকাতো। এক্স প্রাইম সমান কি হবে? পুরো টোটাল এক্স থেকে কি হবে? বিটি। এক্স মাইনাস বিটি। কি বললাম? এক্স প্রাইম সমান কি হবে? এক্স মাইনাস ভিটি। আচ্ছা, এটা তো আমরা দৌড়াচ্ছি, আমি কি বললাম? এক্স অক্ষ বরাবর গতিশীল বললাম না? তাহলে ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আমাদের কোনো কিছু প্রভাব পড়ছে না। আমি আরেকটু ক্লিয়ার করে বলি। মনে করো আমি আমাদের মহিলা কলেজে গেটে দাঁড়িয়ে আছি, তুমিও প্রথমে মহিলা কলেজে গেটে দাঁড়িয়েছিলা, ঠিক আছে? তুমি মসজিদের দিকে দৌড় শুরু করলা। তাহলে খেয়াল করো, তুমি কিন্তু উড়ে যাচ্ছ না, তুমি কিন্তু রাস্তা দিয়ে দৌড়াচ্ছ। তাহলে তোমার পরিবর্তনটা কি হচ্ছে? এক্স অক্ষ বরাবর। মসজিদটা হচ্ছে আমার পি বিন্দু। কথা মসজিদে হচ্ছে আমার পি মসজিদটা হচ্ছে পি বিন্দু। তাহলে আমার থেকে মসজিদটার দূরত্ব হচ্ছে পি, তোমার থেকে মসজিদটার দূরত্ব হচ্ছে টি সময় পর এক্স প্রাইম। তাহলে তুমি আমার থেকে টি সময়ে কতটুক দূরত্ব চলে গেল? মনে করো তুমি 2 ms বেগে দৌড়াচ্ছ, তাহলে তুমি মনে করো 3 সেকেন্ড পর কতটুক গেলা? 6 মিটার দূরত্ব চলে গেল না? তাহলে তোমার থেকে মসজিদের দূরত্বটা কি হবে? আমার থেকে 6 মিটার কম হবে না? সেটা লিখলাম এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি। যেহেতু ওয়াই ও জেড অক্ষ বরাবর কোনো আপেক্ষিক গতি নেই, সেহেতু ওয়াই প্রাইম সমান ওয়াই এবং জেড প্রাইম সমান জেড। এবং সময় এবং কি বলো, সকল প্রসঙ্গ কাঠামোতে সময় অভিন্ন বলে টি প্রাইম সমান টি। তবে এটা গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে সময় অভিন্ন বলে টি প্রাইম সমান টি। 1, 2, 3, 4 এই 4টা সমীকরণকে বলা হয় গ্যালিলিও রূপান্তর সমীকরণ। কি বললাম? এই এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড এবং টি প্রাইম সমান টি। এই 4টা সমীকরণকে বলা হয় গ্যালিলিও রূপান্তর সমীকরণ। আশা করি গ্যালিলিও রূপান্তর বুঝছি আমরা। এখন আসা যাক লরেন্স রূপান্তর ও বিপরীত লরেন্স রূপান্তর সূত্রগুলো লিখো। তাহলে লরেন্স রূপান্তরটা কি? খেয়াল করো, 1895 সালে হল্যান্ডের পদার্থবিদ হেনরিক এ লরেন্স তাড়িত চৌম্বক তত্ত্ব থেকে রূপান্তরের কতগুলো সমীকরণ প্রতিপাদন করেন, যা সকল জড় প্রসঙ্গ কাঠামোতে সমভাবে প্রযোজ্য। এগুলো লরেন্স রূপান্তর সমীকরণ নামে পরিচিত। কি বললাম? 1895 সালে কিসের উপর তত্ত্ব থেকে? তাড়িত চৌম্বক তত্ত্ব থেকে। এখান থেকে তোমার একটা এমসিকিউ আসতে পারে। কোন তত্ত্ব থেকে? তাড়িত চৌম্বক তত্ত্ব থেকে রূপান্তরের কতগুলো সমীকরণ উনি কি করেন? প্রতিপাদন করেন, যা সকল জড় প্রসঙ্গ কাঠামোতে সমভাবে কি হবে? প্রযোজ্য হবে। এগুলোকে বলা হয় লরেন্স রূপান্তর সমীকরণ, বা এরা লরেন্স রূপান্তর সমীকরণ নামে পরিচিত। আচ্ছা, তাহলে আসো লরেন্স রূপান্তর সমীকরণ।
এক্স প্রাইম, আমি একটা আগে গ্যালিলিও রূপান্তর যখন দেখালাম তখন দেখালাম এক্স প্রাইম হচ্ছে গতিশীল কাঠামো সাপেক্ষে স্থানাঙ্ক, এক্স হচ্ছে স্থির কাঠামোতে স্থানাঙ্ক। এখানে শুধু প্রমাণ সূত্রগুলো দেখলে হবে। এক্স প্রাইম সমান কি লিখলাম খেয়াল করো, এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে ভিটা কি, এখানে ভি হচ্ছে কি গতিশীল কাঠামোর বেগ, সি হচ্ছে আলোর বেগ। ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড, টি প্রাইম সমান টি মাইনাস ভি এক্স বাই সি এক্স সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এগুলো কিসের? লরেন্স রূপান্তরের সমীকরণ। এগুলো হচ্ছে কি লরেন্স রূপান্তরের সমীকরণ। আচ্ছা, এখন বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণটা কি? বিপরীত লরেন্সটা হচ্ছে কি, ওটা হচ্ছে এক্স প্রাইমের, এটা হচ্ছে এক্স। জাস্ট কি বললাম, এখানের মধ্যে এক্স এর জায়গা হবে এক্স প্রাইম, আর টি এর জায়গা হবে টি প্রাইম, ওয়াই এর জায়গা হবে ওয়াই প্রাইম, জেড এর জায়গা হবে জেড প্রাইম। এবং লবের ক্ষেত্রে লব যেগুলোতে লব আছে অর্থাৎ এক্স মাইনাস বিটি, সেখানে মাইনাসের জায়গায় প্লাস। তাহলে এক্স সমান কি হবে, এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওয়াই সমান ওয়াই প্রাইম, জেড সমান জেড প্রাইম, টি সমান টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমাকে কিন্তু প্রশ্ন আসে, জ্ঞান অনুধাবনমূলকের প্রশ্ন আছে, লরেন্স রূপান্তরের সূত্রগুলো লিখো বা বিপরীত লরেন্স রূপান্তরের সূত্রগুলো লিখো। জাস্ট তুমি সূত্রগুলোই লিখলে হবে। এখানে একটা কথা বলে রাখি, খেয়াল করো, গ্যালিলিও রূপান্তর এবং লরেন্স রূপান্তরের মধ্যে বিশেষ লক্ষণীয় তফাৎ হচ্ছে কি টি, সময়ের ক্ষেত্রে। দেখো গ্যালিলিও রূপান্তরে কিন্তু সময়ের কোনো পার্থক্য হয় নাই, খেয়াল ঠিক কিনা? গ্যালিলিও রূপান্তর সময়ের কোনো পার্থক্য দেখা যায় নাই, কিন্তু লরেন্স রূপান্তরে সময়ের পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে আমার গ্যালিলিও রূপান্তর এবং লরেন্স রূপান্তর কখন সামঞ্জস্যপূর্ণ হবে? যদি কি হয়, ওই টি সমান আমরা যেটা লিখলাম, এই টি সমান টি প্রাইম টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা যদি না হয় টি হয়, অর্থাৎ সময়ের জন্য কোনো পার্থক্য না হয়, তাহলে আমরা কি বলতে পারবো, গ্যালিলিও রূপান্তর এবং লরেন্স রূপান্তর কি হবে, সামঞ্জস্যপূর্ণ হবে। আচ্ছা, তাহলে এইটা কখন হবে? টি প্রাইম সমান টি, এটা কখন হবে? যখন আমাদের আলোর ব্যাগটা বা বস্তুর ব্যাগটা অর্থাৎ ভি এর মানটা আলোর ব্যাগের তুলনায় নগণ্য হবে, আলোর ব্যাগের তুলনায় নগণ্য হবে, তখনই বলতে পারবো আমরা লরেন্স রূপান্তর এবং গ্যালিলিও রূপান্তর কি হবে, পরস্পরের সামঞ্জস্যপূর্ণ হবে। তাহলে এই স্লাইডে আমরা কি বললাম, লরেন্স রূপান্তর সম্পর্কে একটু জানলাম এবং লরেন্স রূপান্তর সমীকরণগুলো দেখলাম, বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণগুলো আমরা দেখলাম। আচ্ছা, এরপর আসা যাক কাল দীর্ঘায়ন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ কি? সংজ্ঞাটা খেয়াল করো, কোন জড় বা স্থির কাঠামোতে সংগঠিত ঘটনা, খেয়াল করো, কোন জড় বা স্থির কাঠামোতে সংগঠিত ঘটনা উক্ত কাঠামোর সাপেক্ষে গতিশীল অন্য কাঠামো থেকে লক্ষ্য করলে দেখা যাবে ঘটনার সময়ের ব্যবধান বৃদ্ধি পেয়েছে, ঘটনার সময়ের ব্যবধান বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টিকে বলা হয় কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ। আমি ইজি ভাবে একটু বলে দিই, মনে করো আমি পৃথিবীতে বসে আছি, কথার কথা একটা লোক পৃথিবীতে বসে আছে, তার লোকটার বয়স হচ্ছে মনে করো 30 বছর, তার একটা যমজ ভাই মনে করলাম 30 বছরে, সে একটা রকেটে করে কি মহাশূন্য ভ্রমণে গেল, যেটা কাল বিভাজন কাল দীর্ঘায়নটা একটু খেয়াল করো। এই লোক তারা ওই যে মহাকাশযানে করে মহাশূন্য ভ্রমণে গেল, আমার পৃথিবী হিসেবে যে লোকটা এখানে বসে পৃথিবীতে বসে আছে সে হিসাব করলো 20 বছর পর সে কিন্তু এখানে ফিরে আসলো। তাহলে 20 বছর পর যে পৃথিবীতে বসে আছে তার বয়স কত হবে? 30 যোগ 20 সমান 50। কিন্তু এখানে একটা লক্ষণীয় জিনিস কি, যে গতিশীল ছিল তার কিন্তু 20 হবে না, তার থেকে সময় আরো কিন্তু কি হবে, কম হবে, দেখা যাবে তার 15, 12, 17 এরকম বছর হচ্ছে। তাহলে স্থির কাঠামোর সাপেক্ষে কি হচ্ছে, গতিশীল কাঠামোতে সময়ের থেকে লক্ষ্য করলে স্থির কি বললাম, ওই উপরের সংখ্যাটা খেয়াল করো, স্থির কাঠামোতে সংঘটিত ঘটনা গতিশীল উক্ত কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামো থেকে লক্ষ্য করলে দেখা যাবে কি সময়ের ব্যবধান বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ স্থির কাঠামোতে কি হচ্ছে, সময়ের ব্যবধানটা বৃদ্ধি পেয়েছে কিন্তু গতিশীল কাঠামোতে হ্রাস পেয়েছে। তাহলে স্থির কাঠামোর সাপেক্ষে যেটা বৃদ্ধি পেল সেটাকে বলা হচ্ছে, যেটা আমরা হিসাবগুলো করবো সবসময় স্থির কাঠামোর সাপেক্ষে, সেই বিষয়টিকে বলা হচ্ছে কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ। কি বললাম, কোন জড় বা স্থির কাঠামোতে সংগঠিত ঘটনা উক্ত কাঠামোর সাপেক্ষে গতিশীল কোন কাঠামো থেকে লক্ষ্য করলে দেখা যাবে সময়ের ব্যবধান বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টিকে বলা হয় কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ। আচ্ছা, তাহলে কাল দীর্ঘায়ন কি বললাম। এরপরে প্রশ্নে যাও, দৈর্ঘ্য সংকোচন।
কি বললাম, দৈর্ঘ্য সংকোচন কি। খেয়াল করো, একটা লাইন উত্তরটা দিয়ে দিয়েছে আমি, খেয়াল করো, কোন বস্তুর গতিশীল অবস্থার দৈর্ঘ্য এবং ওই বস্তুর স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট হওয়াকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। আমি একটু উদাহরণ দিয়ে বলি, তুমি যখন গাড়িতে করে বাড়িতে যাও, খেয়াল করো, তুমি যখন গাড়ির জানালা দিয়ে তাকাও, একটা গাছকে দেখলা, অর্থাৎ বাইরে একটা দৃশ্য দেখলা, একটা গাছ দেখলা, গাড়ি থেকে চলন্ত অবস্থা মনে হচ্ছে তোমার গাছটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। কিন্তু তুমি যখন নিচে নেমে গাছের গোড়ায় গিয়ে দেখবা, না, এটা দেখা যাচ্ছে 30 বা 40 মিটার। তুমি চলন্ত অবস্থায় যে ছোট বলে মনে হচ্ছে, এটাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। তাহলে গতিশীল অবস্থার দৈর্ঘ্য ওই বস্তু স্থির অবস্থা থেকে দৈর্ঘ্যের চেয়ে কিছুটা কম হয় বা কম হওয়াকে বলা হয় কি বললাম, দৈর্ঘ্য সংকোচন। কি বললাম, কোন বস্তুর গতিশীল অবস্থার দৈর্ঘ্য, আমি কি বললাম, উদাহরণটা খেয়াল করো, উদাহরণগুলো ফিজিক্সের উদাহরণ দিচ্ছি না, অর্থাৎ বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি, নাহলে এটা কিন্তু বুঝতে কষ্ট হবে। কি বললাম, তুমি একটা গাড়িতে চলন্ত অবস্থায় বাইরের দিকে তাকালা, একটা গাছকে দেখলা, গাছের দৈর্ঘ্য তুমি মনে করলে এটা কত, 20 মিটার হতে পারে, 20 ফিট হতে পারে। তুমি গাড়ি থেকে নেমে গাছের গোড়া দেখলে না, তোমার ধারণা থেকে অনেক ডিফারেন্স, এটা দেখা যাচ্ছে 35 ফিট বা 40 ফিট, তোমার বা ডাবল। কেন? তাহলে তোমার গতিশীল অবস্থায় তোমার গাছটার দৈর্ঘ্য তোমার থেকে যে কম মনে হয়েছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। তাহলে কি বললাম, কোন গতিশীল অবস্থার দৈর্ঘ্য ওই বস্তু স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হওয়াকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। ঠিক আছে? আচ্ছা, এবার আসা যাক ভরের আপেক্ষিকতা কি। এই পর্যন্ত আইনস্টাইনের সূত্র পর আগে পর্যন্ত বা আপেক্ষিকতার আগ পর্যন্ত আমরা যত টপিকস পড়ে আসছি, সবখানে বলেছি ভর হচ্ছে কনস্ট্যান্ট রাশি, অর্থাৎ ভর হচ্ছে ধ্রুব রাশি। ভরকে আমাকে যদি চন্দ্রে নিয়ে যাওয়া হয়, পাহাড়ে নিয়ে যাওয়া হয়, যেখানে নিয়ে যাওয়া হয়, আমার ওজনের পার্থক্য হবে, কিন্তু ভরের পার্থক্য হবে না। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন সেটা বলে না। বিজ্ঞানী আইনস্টাইন বলে কি, শুনেন, নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে আমরা জানি বস্তুর ভর ধ্রুব রাশি, স্থান, কাল ও গতি পরিবর্তনের উপর এটি নির্ভর করে না। কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ওই উপরে যেটা বলেছিলাম, দৈর্ঘ্য এবং সময়ের মতো ভর ও গতিশীলতার উপর নির্ভর করে। কি বললাম, বস্তুর ভর ও গতিশীলতার উপর নির্ভর করে। সময় যেমন পরিবর্তন হয়, দৈর্ঘ্যের যেরকম পরিবর্তন হয়, বিজ্ঞানী আইনস্টাইন বললেন কি, ওই দৈর্ঘ্য এবং সময়ের মতো ভরও কি হবে, গতিশীলতার উপর নির্ভর করে। আপেক্ষিক তত্ত্ব অনুসারে ভর বেগ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। অর্থাৎ একটা বস্তু যখন যত বেগে দৌড়াবে, বৃদ্ধি পাবে, বেগ যত বৃদ্ধি পাবে, বস্তুর ভর তত কি হবে, বৃদ্ধি পাবে। এই ঘটনাকে বলা হয় ভরের আপেক্ষিকতা। কি বললাম, এই ঘটনাকে বলা হয় ভরের আপেক্ষিকতা। তার মানে সোজা কথা কি, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ভর ধ্রুব রাশি নয়, ভর ধ্রুব রাশি নয়। ভর বস্তুর বেগ যত বৃদ্ধি পাবে, বস্তুটার ভর তত কি হবে, বাড়বে। এটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। তারা আমরা কি পড়লাম এখানে, কাল দীর্ঘায়ন কি পড়লাম, দৈর্ঘ্য সংকোচন কি পড়লাম, ভরের আপেক্ষিকতা কি পড়লাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে কিছুটা বাড়ির কাজ দিই টপিকস এর উপর ভিত্তি করে। প্রথম, লরেন্স রূপান্তর কখন গ্যালিলিও রূপান্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমি কিন্তু লরেন্স রূপান্তর আর যে গ্যালিলিও রূপান্তর যখন বলছিলাম, তখন যদি খেয়াল করো, ভালো মতো লক্ষ্য করো, তখন কিন্তু এই প্রশ্নটার আনসার তুমি দিতে পারবা। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, কাল দীর্ঘায়নের ক্ষেত্রে দেখাও যে টি ইকুয়ালস টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই প্রশ্নটার জন্য আমি তোমাকে একটু বলে দিই, এখানে টি নটটা হচ্ছে গতিশীল কাঠামোতে সময়ের ব্যবধান, টি হচ্ছে স্থির কাঠামোতে সময়ের ব্যবধান। আমরা বিপরীত লরেন্স রূপান্তর পড়ে আসছি না, একইভাবে দুইটা প্রসঙ্গ কাঠামো নিবা, দুইটা প্রসঙ্গ কাঠামোতে দুইটা সময়ের ব্যবধান নিবা। দুইটা সময়ের ব্যবধানের মধ্যে তুমি যখন তুলনা করবা, তখন দেখবা যে আপনি এই সমীকরণটা চলে আসছে। কিসের ক্ষেত্রে? বিপরীত লরেন্স রূপান্তর নিয়ে ক্যালকুলেশন করলে তুমি এই সমীকরণটা পেয়ে যাবা, টি ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। কিসের ক্ষেত্রে বললাম? কাল দীর্ঘায়নের ক্ষেত্রে। কোন দিক কি সূত্র দিয়ে করবা? বিপরীত লরেন্স রূপান্তরের সূত্র নিয়ে কাজ করলে তুমি দেখবা সমীকরণ এটা পেয়ে যাবা। কিসের কি নিয়ে কাজ করবা? দুটা সময়ের ব্যবধান নিয়ে কাজ করবা। মনে করলাম আমি বলি টি সময় হচ্ছে কি বললাম, টি হচ্ছে কি গতিশীল কাঠামো। মনে কর টি হচ্ছে গতিশীল কাঠামো, আমি একটু তোমাকে হিন্টস দিই। টি হচ্ছে গতিশীল কাঠামো, টি হতে একটা ঘটনার সময় হচ্ছে T1 প্রায় T1, আর আরেকটা ঘটনা, দ্বিতীয় ঘটনা হচ্ছে T2। তার দুটো ঘটনার সময় পার্থক্য হবে, টি সমান কি হবে, T2 মাইনাস T1। স্থির কাঠামোতে কি হবে,
যদি টি নট হয় তাহলে টি নট প্রাইম বা টি নট বা টি প্রাইম বা টি নট প্রাইম মানে টি ওয়ান প্রাইম মানে টি নট প্রাইম দাও, এখানে টি টু প্রাইম দাও, তাহলে এখানে সময় ব্যবধান কি হবে, টি টু সমান কি হবে, টি টু প্রাইম মাইনাস টি নট টি ওয়ান প্রাইম। এখন তুমি বিপরীত লরেন্স রূপান্তর সূত্র যখন অ্যাপ্লাই করবা তখন দেখবে এই সমীকরণটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আগে তুমি লরেন্স রূপান্তর সমীকরণ দেখবা, তারপর বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ দেখবা, কাল দীর্ঘায়নের সংজ্ঞাটা ভালো মতো পড়বা, তারপর এই সংজ্ঞাটা এই ইকুয়েশনটা তুমি প্রুভ করতে পারবা। 3 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে দেখাও যে L equals to L naught root over 1 minus v square by t c square। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু L naught কিন্তু স্থির কাঠামোতে দৈর্ঘ্যের ব্যবধান, স্থির কাঠামোতে কিসের ব্যবধান, একটা বস্তুর দৈর্ঘ্যের ব্যবধান L naught, আর Lটা কি গতিশীল কাঠামোতে ব্যবধান। তাহলে খেয়াল করো 2 নাম্বার এবং 3 নাম্বারে কিন্তু একটু পার্থক্য আছে। 2 নাম্বারে টি নটটা হচ্ছে গতিশীল কাঠামোতে, টিটা হচ্ছে স্থির কাঠামোতে। আমি তোমাদেরকে অঙ্কের ক্ষেত্রে যাতে ভুল না হয় আবার বলি, টি নটটা হচ্ছে গতিশীল কাঠামোতে, টিটা হচ্ছে স্থির কাঠামোতে, আর দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে এল নটটা হচ্ছে স্থির কাঠামোতে আর এলটা হচ্ছে গতিশীল কাঠামোতে। একইভাবে ওই 2 নম্বরে যেমন তুমি সময় নিয়ে কাজ করবা, 3 নং ইকুয়েশনটা 3 নং সমীকরণটা প্রমাণ করার জন্য তোমাকে একইভাবে বিপরীত লরেন্স রূপান্তরের সাহায্য নিয়ে দৈর্ঘ্য নিয়ে কাজ করবা। দৈর্ঘ্য নিয়ে কাজ করলে দেখবা প্রথমে L1 L নট সমান মনে করলে L1 মাইনাস L2 মাইনাস L2 মাইনাস L1 করলা, L সমান মনে করলাম L2 প্রাইম মাইনাস L1 প্রাইম করলা। এখানে L2 প্রাইমের জায়গায় তুমি বিপরীত লরেন্স রূপান্তর সূত্র, L এর জায়গায় বিপরীত লরেন্স রূপান্তর সূত্র বসিয়ে দিলে দেখবা যে এই সূত্রটা পেয়ে যাচ্ছ। তাহলে আমি কি দিলাম, বাড়ির কাজ। আর একটা কথা বলি, বাড়ির কাজ এবং আজকের পড়াগুলো অবশ্যই প্রতিবারের মতো যেরকম করে তোমরা প্রতিবারে আমাকে কমেন্ট বক্সে তোমাদের ক্লাসের প্রেজেন্ট নেওয়ার জন্য যেভাবে দাও ওভাবে সবগুলো পড়া কিন্তু আমাকে কমেন্ট বক্সে দিতে হবে, এবং এর উপর কিন্তু আমি বারবার বলছি এর উপর কিন্তু তোমাদের পার্সেন্টেজ নির্ভর করবে। তাহলে কি বললাম, আমরা কি বললাম, আমরা এই পর্যন্ত আপেক্ষিকতা কি পড়লাম, আপেক্ষিকতা মৌলিক স্বীকার্য কি পড়লাম, তারপর কি বললাম প্রসঙ্গ কাঠামো কি বললাম, প্রসঙ্গ কাঠামো প্রকারভেদ পড়লাম, তারপর লরেন্স রূপান্তর কি বললাম, গ্যালিলিও রূপান্তর পড়লাম, কাল দীর্ঘায়ন পড়লাম, তারপর কি বললাম দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা, এবং আমরা 3টা বাড়ির কাজ দিলাম। যদি তুমি ক্লাসটা মন দাও এবং বইয়ের একটু সাহায্য নাও, বই যে কোনো হাতে তোমার যে বইটা আছে ওই বইটা সাহায্য নাও, তাহলে আশা করি এই বাড়ির কাজগুলো তুমি সহজেই করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত থাক। সবাইকে আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম। তবে আবার বলছি বাড়ির কাজগুলো অবশ্যই কমেন্ট বক্সে জমা দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা।